আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন হয়তোবা যে আমি আপনাদের বিভিন্ন চাকরি প্রস্তুতির জন্য বিসিএস সহ প্রাইমারি প্লাস নিবন্ধন এবং বাকি যত প্রকার চাকরি আছে আপনাদের পিডি প্রস্তুতিতে বাংলা এবং ইংরেজি যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোর উপরে আলোচনা নিয়ে আমি শুক্রবার এবং শনিবারে আপনাদের সামনে হাজির হই। তো মহান আল্লাহর ইচ্ছায় আজকে শনিবার, আমি আজকেও হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকের যে আলোচনার বিষয় তা হচ্ছে বাংলা প্রথম ক্লাসটা, এবং এটা হচ্ছে সমাসের পরে। বুঝতে পেরেছেন? আমি দেখুন, সমাস কিন্তু অনেক বড় একটা অধ্যায়, একটা ক্লাসে এটা শেষ করা অনেক বড় টাফ বিষয়। আমি চেষ্টা করব যে বিষয়গুলো সব থেকে জটিল সমাসে সেই বিষয়গুলো লিখে লিখে আলোচনা করার এবং বাকিগুলো আপনাদেরকে মুখে মুখে বুঝিয়ে দেওয়ার। আমার বিশ্বাস আপনারা আমার সাথে থেকে জিনিসগুলো সহজে বুঝতে পারবেন। তো আপনাদের সমাসের আলোচনার জন্য আমি হেল্প নিচ্ছি আমার এই বইটা হচ্ছে প্রফেসরসের বিসিএস ডাইজেস্ট বই। এটা আমি 2014 সালে প্রকাশিত হয়েছিল। আমি সেই 2014 সাল থেকেই পড়ে আসতেছি 35তম বিসিএসের জন্য, এবং এই বইটা আমার পছন্দের বই। এই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় আমার হাত আছে আলহামদুলিল্লাহ। এরকম করে করে আমার বহুত বই আছে যা আসলে এরকম দাগাতে 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 আসলে আমি শেষই করে ফেলেছি এরকম। এখনও পড়ি, এই আর কি। তো যাই হোক, আপনারা এত দাগায়েন না, বললাম আর কি। তো আমি হেল্প নিচ্ছি, যদি অনেকদিন বাংলার সাথে যোগাযোগ নাই, আমি একটু হেল্প নিচ্ছি, আপনারা বিষয়টাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন, আমরা প্রথমেই চলে যাই হচ্ছে সমাসের। যেহেতু আপনারা জানেন সমাস হচ্ছে প্রধানত 6 প্রকার। এখন এর প্রথম সমাসটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখুন দ্বন্দ্ব সমাসটা কেমন, যে সমাসে সমসমান প্রত্যেক পদের অর্থ একেবারে প্রধান রূপেই প্রতীয়মান হয়। অর্থাৎ আপনি যদি বলেন, ধরেন মা বাবা, আপনি বললেন মা ও বাবা, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে মাকেও আপনি রাখলেন, বাবাকেও রাখলেন, একেবারে ক্লিয়ার কাট, ঠিক আছে? এই যে বিষয়গুলো এবং মাঝখানে আপনি ও দিয়ে যোগ করলেন, এটাই হচ্ছে সেই দ্বন্দ্ব সমাস। বুঝতে পেরেছেন? আপনাদের আমি কিছু কিছু দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখাবো, তবে তার আগে একটা জিনিস একটু খেয়াল করেন। আপনারা যে জায়গাতে ভুল করেন তা হচ্ছে, আপনারা বলতে পারেন সমস্ত পদ, এটা কোনটা? আবার ধরেন আপনাদের যদি বলি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এটা কোনটা? আর হচ্ছে সমস্যমান পদ কোনটা? আপনারা কিন্তু এই জায়গাগুলো বুঝতে পারেন না, এবং এই জায়গাগুলো বুঝতে পারেন না বলেই আপনাদের অনেক সমস্যা হয়। যারা বাংলায় আছেন তাদের বিষয়টা আলাদা। একটু খেয়াল করেন, সমস্ত পদ হচ্ছে এই যে আমি একটু আগে বললাম না, মা বাবা। তো ধরেন আমি লিখলাম মা বাবা, অর্থাৎ এই মা বাবা এইটা হচ্ছে সমস্ত পদ, মানে যে পদটা আমি দেখতে পাচ্ছি আর কি, সেটা হচ্ছে সমস্ত পদ। ব্যাস বাক্য ও বিগ্রহ বাক্য হচ্ছে, এই ধরেন আমি যদি বলি মা ও বাবা, এই যে আমি এটাকে সমাস আকারে ভাঙালাম না, এইটাই হচ্ছে সেই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বুঝতে পেরেছেন? আর সমস্যমান পদ হচ্ছে এই যে দুটা শব্দ, এই যে দুটা শব্দ নিয়ে এই যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য গঠিত হয়েছে না, বা যে যে শব্দগুলো নিয়ে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য গঠিত হয়, বা ধরেন এই সমস্ত পদ গঠিত হয়, বিশেষ করে ব্যাস বাক্য ও বিগ্রহ বাক্য গঠিত হয়, সেইগুলোই হচ্ছে সমস্যমান পদ। তো এই জায়গাটায় মা বাবা, এখানে কিন্তু মা কমা বাবা এই দুটো মিলেই কিন্তু এই সমস্ত পদটা গঠিত হচ্ছে, যার কারণে এই দুটাই হচ্ছে সমস্যমান পদ। বুঝতে পেরেছেন? আশা করি আপনাদের এটা বুঝতে সমস্যা হবে না। আমি একটু উপরে লিখে নিই, এটা দ্বন্দ্ব সমাস ছিল। দ্বন্দ্ব সমাসটা এখন শুরু করিনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটুকু। আমি এখন দ্বন্দ্ব সমাসের বেসিক জিনিসগুলোতে যাবো আর কি। না বুঝলে আমাকে বলবেন। এখন আসি হচ্ছে এই দ্বন্দ্ব সমাসের কিছু কিছু জরুরি যে জায়গাগুলো, যেগুলো আপনারা ভালো করে বুঝবেন না, আমি সেইগুলোতেই আমি মূলত যাব। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব বানানটা খুব ভালো করে দেখবেন, দয় ব নয় দয় ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসের প্রথম দ্বন্দ্বটাই হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, এটা আপনারা আমি অলরেডি বলেছি, মা ও বাবা। বুঝতে পেরেছেন? মা বাবা। যদি বলি মিলনার্থক দ্বন্দ্ব, অর্থাৎ আপনি এটা না ছাড়া ওইটা হবে না, এই যে একে অপরের সাথে মিলন, যেমন ভাই বোন। বুঝতে পেরেছেন? অর্থাৎ ভাই ও বোন, এটা হচ্ছে মিলনার্থ। আমি যদি বলি বিরোধার্থ, যেমন আপনি যদি বলেন সাদা কালো, উল্টাটা অর্থাৎ বিপরীত, যেটা সাদা ও কালো, সাদা কালো। আবার যদি বলি সমার্থক দ্বন্দ্ব, ধরেন একই রকম, আপনি যদি বলেন হাট, আবার ধরেন বলেন বাজার, হাট বাজার, তো হাট ও বাজার একই তো জিনিস। তারপরে ধরেন যদি বলি বহুপদী, যেমন ধরেন আমরা, একে যদি আপনি ভাঙেন তাহলে হবে হচ্ছে সে, তুমি ও আমি। বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে সেই বহুপদী দ্বন্দ্ব, অর্থাৎ অনেকজন মিলে একটা জিনিস বা অনেক কিছু মিলে একটা জিনিস। তারপর আছেন ইত্যাদি দ্বন্দ্বে, যেমন হচ্ছে কাপড় ও চোপড়, কাপড় চোপড় এটা বিভিন্ন জিনিস হতে পারে, এই জন্য এটা ইত্যাদি দ্বন্দ্বে। এবার আছে অলুক দ্বন্দ্বে। অলুক দ্বন্দ্বটা কেমন?
আপনি অলুক সমাস যখন আমি পড়াবো এটা আপনি আরো ভালো বুঝতে পারবেন। অর্থাৎ অলুক সমাস একটু খেয়াল করেন, তাহলে আপনাদের অলুক দ্বন্দ্ব বুঝতে সহজ হবে। অলুক সমাস বলতে বোঝায় পূর্বপদের বিভক্তি সবসময় অক্ষুণ্ণ থাকবে। বুঝতে পেরেছেন? পূর্বপদে যে বিভক্তিটা থাকবে সেটা সবসময় অক্ষুণ্ণ থাকবে, সেটাই হচ্ছে অলুক সমাস। সেক্ষেত্রে অলুক দ্বন্দ্ব যদি হয় তাহলে একটু দেখেন, দুধে ভাতে, আমি কিন্তু বলেছি দুধে ও ভাতে, খেয়াল করেছেন? এবং এক্ষেত্রে ওই দুধে যেটা, ওখানে কিন্তু আমি একারটা রেখে দিয়েছি, অর্থাৎ ওই যে মানে বিভক্তিটা সেটা কিন্তু রেখে দিয়েছে, সেটা কিন্তু আমি উঠাই দিইনি। অর্থাৎ দুধ ও ভাত, দুধ ভাত এরকম বলিনি, বা দুধ ভাতে এরকম বলিনি, দুধে ভাতেই বলেছি। এটাই হচ্ছে অলুক দ্বন্দ্ব। আর আসেন একশেষ দ্বন্দ্ব। দেখুন, ধরেন আপনি যদি এরকম বলেন দম্পতি, একশেষ দ্বন্দ্ব বলতে বোঝানো হয় কি, যারা দুজনে মিলে একজন বুঝায় বা তারা এক জোড়া বুঝায়, এই টাইপের। যেমন ধরেন দম্পতি, অর্থাৎ আপনি যদি বলেন তাহলে জায়া ও পতি, এটা মিলেই হচ্ছে দম্পতি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই গেল হচ্ছে আপনাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এবার আসি আমাদের পরবর্তী যে ধাপটা, দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে কর্মধারায় সমাস। একটু খেয়াল করেন, কর্মধারায় বা কর্মধারয় সমাস, কর্মধারায় বললে ভুলই হবে, কর্মধারায় সমাস। এইটা দেখেন, একটু খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করেন। বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষের বা পরপদের অর্থই এখানে প্রধান রূপে প্রতীয়মান হয়, সেটাই হচ্ছে কর্মধারায় সমাস। আমি আবারও বলি, বিশেষণ ও বিশেষ্য পদ মিলে সমাসটা হচ্ছে, কিন্তু বিশেষ্য পদের অর্থটাই বেশি প্রাধান্য পাচ্ছে, সেটাই হচ্ছে আপনার কর্মধারায় সমাস। বা ধরেন পরপদের অর্থটাই বেশি প্রাধান্য পাচ্ছে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কর্মধারায়। খেয়াল করেন, কর্মধারার মধ্যে অনেকগুলো আছে। যেমন ধরেন মধ্যপদলোপী কর্মধারায়। মধ্যপদলোপীটা কেমন? মাঝখান থেকে একটা পদ উঠে গেছে, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। আমি একটা সেন্টেন্স লিখি, দেখেন, যদি বলি পলান্ন, পলান্ন, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, পল মিশ্রিত অন্ন। খেয়াল করছেন? পলান্ন। আমি কিন্তু এইটা বাদ দিয়ে দিয়েছি, এইটার সাথে এটাকে যোগ করে দিয়েছি, তাহলে কি হলো? পলান্ন হয়ে গেল না? এই যে এটা উঠে গেল, এই যে মাঝখানে পদটা উঠে গেল, এই জন্যই এটাকে বলা হয় মধ্যপদলোপী। বুঝতে পেরেছেন? মধ্যপদলোপী বা লোপী, লোপী বললে ভুল হবে, মধ্যপদলোপী কর্মধারায়। তো খেয়াল করেন, তেমনি আরও আছে। ধরেন আপনি যদি বলেন হাসি মাখা মুখ, যেটা, বুঝতে পেরেছেন? অর্থাৎ হাসি মুখ। আমি যদি এরকম বলতাম হাসি মুখ, হাসি মুখ, তো সেক্ষেত্রে এটা হতে পারত হাসি মাখা মুখ। আপনি এটা বাদ দিয়ে দেন, তাহলে হয়ে গেল হাসি মুখ। এই যে হাসি আর মুখ, এই যে পদটা উঠে গেল, লোপ পেল, এটাই হচ্ছে সেই মধ্যপদলোপী কর্মধারায়। বুঝতে পেরেছেন? গেল। এবার আসেন রূপক কর্মধারায়। আমি উপমান উপমিততে একটু পরে যাচ্ছি। রূপক অর্থাৎ রূপ বুঝায়। খেয়াল করেন, আমি এটাতে আসি, এটা তো আপনি দেখলেন। এবার আসেন রূপক কর্মধারায়। এটা কেমন? ধরেন আমি যদি এরকম বলি আপনাদেরকে, চাঁদ মুখ, চাঁদ মুখ। খেয়াল করেন, অর্থাৎ চাঁদ রূপ মুখ, তার মানে যে মুখটা সেটা একেবারে চাঁদের মতো। খেয়াল করেছেন? এইটা হচ্ছে রূপক কর্মধারায়। আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনারা কর্মধারায় বলেছি কিন্তু যে পরপদের অর্থটাই বেশি প্রকাশ পাবে। মুখটা আসলে কী রূপ? চাঁদের মতো। খেয়াল করেছেন? এই জন্যই এটা মানে রূপক কর্মধারায় আকারে ব্যবহৃত হয়েছে। আমি আরও জিনিস বলতে পারবো, একটু খেয়াল করেন। ধরেন আপনি যদি এরকম বলেন বিষাদ সিন্ধু, আপনি বললেন যে সিন্ধুটা কেমন ছিল, কী রূপ ছিল? বিষাদ রূপের ছিল। বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে বিষাদ সিন্ধু, অর্থাৎ বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, সেটাও কিন্তু এই রূপক কর্মধারায়ের উদাহরণ। বুঝতে পেরেছেন? রূপ বুঝাতে বোঝায় হচ্ছে একেবারে অনুরূপ টাইপের, সেটাই হচ্ছে সেই রূপ। এই রূপই হচ্ছে সেই অনুরূপ। ওকে, এবার আসেন উপমান আর উপমিত। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন। উপমান আর উপমিত কর্মধারায় একটু দেখেন। উপমান আর উপমিত, এই জিনিসগুলা অনেকগুলা জিনিস দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে। তবে সব থেকে মানে জেনুইন যে জায়গাটা আপনারা ধরতে পারলে আপনাদের পরীক্ষাতে আর কোনো ভুল হবে না, সেই জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মনে রাখবেন, যদি কখনো দেখেন যে সাধারণ কোনো গুণের উল্লেখ আছে, খেয়াল করেন, সাধারণ গুণের যদি উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে উপমান কর্মধারায়। আর সাধারণ গুণের যদি কোনো উল্লেখ না থাকে
একটু দেখেন, সাধারণ গুণের কোনো উল্লেখ না থাকলে সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। আমি একটা সেন্টেন্স একটু দেখাই, বা আমি আপনাদের একটা মানে এই কর্মধারায় একটা উদাহরণ দেখাই, একটু খেয়াল করেন। যেমন দেখেন, একটু দেখেন, আমি যদি বলি তুষার শুভ্র, তুষার শুভ্র, আমরা একটু পরে ভাঙি, আগে আমরা একটু উদাহরণটা দেখি। আবার এটার উদাহরণ হচ্ছে, আমি যদি বলি আপনাদের ফুলকুমারী, একটু দেখেন ফুলকুমারী। এখন আমার কথা হচ্ছে সাধারণ গুণের উল্লেখ আছে আর সাধারণ গুণের উল্লেখ নাই, এই তো বিষয়টা, তাই না? অর্থাৎ সাধারণ গুণের উল্লেখ আছে আর সাধারণ গুণের উল্লেখ নাই। আপনারা একটু খেয়াল করেন, আমি যদি এটাকে একটু ভাঙাই তাহলে দেখেন এরকম আসে, তুষারের, দেখেন তুষারের ন্যায় শুভ্র, খেয়াল করেছেন? তুষারের ন্যায় শুভ্র। আর এইটাকে যদি একটু ভাঙাই, একটু দেখেন ফুলকুমারী, না আমি একটু ভুল লিখেছি, একটু দেখেন কুমারী ফুলের ন্যায়, একটু দেখেন কি বলেছে, তুষারের ন্যায় শুভ্র আর কুমারী ফুলের ন্যায়, এটা দেখলে আপনারা সহজে ধরতে পারবেন। দেখেন যখন আমি বলেছি যে শুভ্রটা তুষারের ন্যায় শুভ্র, শুভ্র তো সাদা, তাই না? সাদা, আচ্ছা সাদাটা কিসের ন্যায় সাদা? একেবারে তুষার যেমন সাদা না, সেই টাইপের সাদা। তার মানে কি, আমার এই শুভ্রের গুণ যেটা তুষার, অর্থাৎ এই যে গুণটা, এটা কিন্তু উল্লেখ আছে, খেয়াল করেছেন? এই জন্য এই উল্লেখ আছে বলে এটা উপমান কর্মধারায়। আর এখানে যদি একটু দেখেন কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায় কি পবিত্র নাকি অপবিত্র না কি আসলে, সেটা কিন্তু কোনো কিছু এখানে উল্লেখ নাই, কোনো কিছু নাই, এই কারণে এটা উপমিত কর্মধারায়। বুঝতে পেরেছেন? আবারও দেখেন তুষারের ন্যায় শুভ্র, শুভ্রটা কেমন? তুষারের মতো, বুঝতে পেরেছেন? তুষারটা যেমন শুভ্র সেই টাইপের শুভ্র, কিন্তু আপনি এরকম বলতে পারেন না তুষার রূপ শুভ্র। শুভ্র কারণ হচ্ছে কি, যখনই আপনি তাই বলবেন তাহলে সরাসরি তুলনা হবে, এটা কিন্তু সরাসরি তুলনা না, এটা ন্যায় বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? আর এটা যদি আসেন কুমারী ফুলের ন্যায়, একটু দেখেন কুমারী যদি আমি ফুলের ন্যায় বলি, ফুলের ন্যায় কি, সেটা তো আর আমার বাদ থেকে যাচ্ছে, সেই গুণাবলীটা তো আমার প্রকাশ পাচ্ছে না, এই কারণেই সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? দেখুন এরকম অনেক কিছু আছে, আমি কতটুকু পারবো আমি জানি না, যেহেতু অনেক বড় অধ্যায়। আমি ছয়টা যেহেতু সমাস, আমি 3টা আজকে শেষ করি, আগামী দিন ইনশাল্লাহ বাকি 3টা শেষ করব। তো এরপরে যেটা আমাদের সিরিয়াল আছে তা হচ্ছে তৎপুরুষ সমাস, সেখানে একটা আমরা আসি। আমার এইটা যদি না বুঝেন আমাকে পরবর্তীতে বললে আমি চেষ্টা করব আরও ভালোভাবে এগুলো বুঝিয়ে দেওয়ার। আশা করি বুঝতে পেরেছে, না বোঝার কথা না। একটু দেখেন তৎপুরুষ, দেখুন এই বিভক্তির এই যে সমাসটা, এই তৎপুরুষ যেটা, অর্থাৎ এটাকে বলা হয় বিভক্তির সমাস। তো এই জায়গাটায় বিভক্তি নিয়ে আমাদের কাজ, একটু খেয়াল করেন। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থই প্রতীয়মান হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। ওই কর্মধারার মতন, অর্থাৎ পরপদের অর্থটাই প্রধান রূপে ব্যবহৃত হবে বা প্রতীয়মান হবে, এটাই হচ্ছে তৎপুরুষ সমাস। তবে এক্ষেত্রে বিভক্তি লোপ পাচ্ছে না, লোপ পাওয়া নয়। আবার অলোপ তৎপুরুষ যখন হচ্ছে তখন আবার লোপ পাচ্ছে না, কিন্তু সেটা আবার পূর্বপদের, বুঝতে পেরেছেন? আসবো সেখানে, খেয়াল করেন। যেমন ধরেন আমি যদি বলি, এগুলো মানে এগুলো মুখে বললে বুঝতে পারবেন, যেটা লেখার দরকার আমি লিখে দেবো ইনশাল্লাহ। তা হচ্ছে ধরেন দ্বিতীয় তৎপুরুষ যদি যান, যেমন আপনাকে যদি বলা হয় বই পড়া, তাহলে কেমন হয়? বইকে পড়া, একটু খেয়াল করেন, বই পড়া, কাকে পড়া? বইকে পড়া। ওই যে কে বিভক্তি চলে আসছে, এটাই হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। কে রে? দ্বিতীয় তৎপুরুষ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার তৃতীয়াতে আসেন, যেমন মন গড়া, তো সেক্ষেত্রে মন দ্বারা গড়া, অর্থাৎ আপনি মন দিয়েই গড়েছেন, দিয়ে বললে ভুল হবে, মন দ্বারাই গড়েছেন, আর দিয়ে বললে ভুল হবে, মন দ্বারাই গড়েছেন, এইটাই হচ্ছে তৃতীয় তৎপুরুষ, দ্বারা দিয়া কর্তৃক। এবার আসেন চতুর্থী তৎপুরুষ, যেমন আছে দেবদত্ত, দেবকে দত্ত। দেখেন আপনি বলতে পারেন যে স্যার বইকে পড়া আর দেবকে দত্ত, এর জন্য তো প্রায় একই রকমই মনে হচ্ছে। প্রথমটা হলো দ্বিতীয়, এটা হলো চতুর্থী। যারা বিভক্তি ভালো বোঝেন তারা আরও সহজে বুঝতে পারবেন। তবে একটু খেয়াল করেন, বইকে যখন আমি পড়া বলতেছি তখন কিন্তু আমি বইকে নিয়ে পড়তে বসেছি, এইরকম অর্থটা। আর দেবকে দত্ত যখন আমি বলতেছি তখন কিন্তু আমি তার উপরে অধ্যয়ন করতেছি। অধ্যয়ন বলতে আমি বুঝাচ্ছি যে তার উপরে একরকম মেডিটেশন,
ধ্যান, বুঝতে পেরেছেন? এই ধরনের, এই কারণে ওটা চতুর্থী বিভক্তিতে গেছে। আপনি যদি বিভক্তি না বোঝেন এভাবে বুঝলেও হবে, ঠিক আছে? এবার আসেন পরবর্তীতে দেখেন কি বলেছে। পঞ্চমী তৎপুরুষ যেটা, তা হচ্ছে ধরেন স্কুল পালানো, স্কুল হইতে পালানো বা স্কুল থেকে পালানো, তো হইতে থেকে চেয়ে পঞ্চমী। তারপরে আসেন ষষ্ঠী তৎপুরুষ, পিতৃতুল্য অর্থাৎ পিতার তুল্য, র এর, বুঝতে পেরেছেন? ষষ্ঠী তৎপুরুষ। এবার আসেন সপ্তমী, গাছ পাকা অর্থাৎ গাছে পাকা, বুঝতে পেরেছেন? গাছ পাকা, যদি কোনো কারণে গাছে পাকাই থেকে যেত তাহলে হতো অলুপ তৎপুরুষ। আসতেছি সেখানে, দেখেন। এবার আসেন অলুপ তৎপুরুষ, যেমন ধরেন বনে চরে যে, বনচর। এখন এই জায়গাটায় কেমন দেখেন, এখন আপনি বলতে পারেন স্যার এখানে তো এরকম কোনো কিছু মানে যুক্ত থাকলো না, তাই এইটা একটা উদাহরণ এখানে দেওয়া আছে যুক্ত ছাড়া না ছাড়া, এটা হতে পারে, কিন্তু যুক্ত ছাড়াও যদি দেন তাহলে সেটা ওই যেটাকে বললাম যে গাছ পাকা, ওই জায়গায় যদি গাছে পাকা হতো তাহলে ওটা অলুপ তৎপুরুষের মধ্যেই পড়তো, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো বনচর অর্থাৎ বনে চরে যে, এটা বনচর, অর্থাৎ যে যেহেতু আছে লাস্টে সেক্ষেত্রে অলুপ তৎপুরুষের সমাসের মধ্যেই পড়ছে। মনে রাখবেন আরও একটা কথা, যে থাকলে সেটা অলুপ তৎপুরুষ সমাস, বিভক্তি তো থাকবেই, লোপ পাবে না, প্লাস যে থাকলেও সেটা অলুপ তৎপুরুষ সমাসের মধ্যে পড়বে। এবার আসেন নয় তৎপুরুষ সমাস যেটা, অর্থাৎ ন যুক্ত কোনো বিভক্তি দিয়ে যদি কোনো তৎপুরুষ সমাস হয়, যেমন আপনি যদি বলেন অনাদর, বুঝতে পেরেছেন? অর্থাৎ ন আদর, অর্থাৎ আদর নাই, এই যে বিষয়টা সেটাই হচ্ছে নযুক্ত বলেই নয় তৎপুরুষ। আর যদি বলেন উপপদ তৎপুরুষ, তাহলে উপপদ হচ্ছে কি একটি বিশেষ্য পদ প্লাস একটি ক্রিয়াবাচক পদ যখন একসাথে যুক্ত হয় তখন হয় উপপদ তৎপুরুষ। আবারও বলি, একটি বিশেষ্য পদ অর্থাৎ উপপদ তৎপুরুষে যদি একটু আসেন, একটু খেয়াল করেন, উপপদ তৎপুরুষ হচ্ছে কি একটি বিশেষ্য প্লাস একটি ক্রিয়াবাচক পদ, একটি ক্রিয়াবাচক পদ, এরা যখন একসাথে যুক্ত হচ্ছে তখনই হচ্ছে সেটা উপপদ তৎপুরুষ। একটু খেয়াল করেন, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু দেখেন, আমি যদি লিখি জলদ, খেয়াল করেন, জলদ অর্থাৎ জল দেয় যে, খেয়াল করেন, জল দেয় যে জলদ, তাহলে একটু খেয়াল করেন, একটি বিশেষ্য এই জল, একটি ক্রিয়াবাচক দেয়, আর এরপরে তো এক্সট্রা যে আছে, এই জন্যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এখন বলতে পারেন স্যার বনে চরে যে, সেটা তো বনচর। দেখুন আপনি যখন এটা আসতেছে, সেটা তো একটু বলেছিলাম, সেটা হচ্ছে আপনার অলুপ তৎপুরুষ, যে বনে চরে যে, সেটা হচ্ছে বনচর। আপনারাই আমাকে বলেন, জলটা দিচ্ছে তাই সেটা জলদ, এখন বনে যে চড়তেছে এইটা তো বনচর, সবই বুঝলাম, কিন্তু কাজ আসলে কোনটাই করতেছে এখানে না, কথা বুঝতে পেরেছেন? যখন এরকম কাজ করতেছে বুঝাবে তখন সেটা উপপদ তৎপুরুষ। যদি কাজ না বুঝায়, যদি এই টাইপের জিনিস বুঝায়, চড়া আপনারা মনে হতে পারে কাজ, কিন্তু এটা আসলে কোনো ধরনের ওই টাইপের কাজ না যেটা মহৎ কাজের মধ্যে পড়ছে, বুঝতে পেরেছেন? মহৎ কাজ না হলে সেটা অলুপ তৎপুরুষের মধ্যে চলে যাবে, এই জন্য এটা অলুপ তৎপুরুষ সমাস। আর যদি এই টাইপের হয় তাহলে সেটা হচ্ছে, আর এই যে জল দেয় যে জলদ, এইটা হচ্ছে উপপদ তৎপুরুষ, বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে তফাৎ। এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের সমস্যা হবে, এই জন্যই বললাম। আরও একটা মজার বিষয় যদি বলেন, একটু আগে বলেছিলাম যে বিভক্তিটা লোপ পাবে না, একটু খেয়াল করেন, জল দেয় যে জলদ, এটা সরাসরি বিশেষ্য পদ, দেখছেন? আচ্ছা, এখানে কোনো কিছু কোনো বিভক্তি যুক্ত হয়নি, যার কারণে এটা উপপদ তৎপুরুষ। আর যখন আমি বলেছি বনচর, তখন কিন্তু বনে আছে, খেয়াল করেছেন? বনে আছে, কিন্তু বন হচ্ছে নাউন অর্থাৎ বিশেষ্য, তার সাথে আবার বিভক্তি হয়েছে, তাহলে এই বিভক্তিটা তো এখানে যুক্ত হয়েছে, এই জন্য এটা অলুপ তৎপুরুষ। এভাবেও যদি বুঝতে পারেন তাতেও আপনাদের হবে, আপনারা যেভাবে বোঝেন আর কি। তো আমি চেষ্টা করেছি আজকে সমাসের মোটামুটি 3টা যে সমাস আছে, অর্থাৎ দ্বন্দ্ব, কর্মধারয় এবং তৎপুরুষ, এই 3টা সমাস নিয়ে আলোচনা করা। ইনশাল্লাহ আমি সামনের দিন বাকি যে সমাসগুলো আছে, বাকি 3টা তো আছে, প্লাস এক্সট্রা আরও কিছু সমাস আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি যেহেতু বাংলা টিচার নই, আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলভ্রান্তি থাকতেই পারে, তো আমাকে জানাবেন, কোথায় যদি কোনো ভুল করে থাকি আমাকে জানাবেন, আর যদি ভুল না করে থাকি তাহলে কেমন লাগলো সেটাও জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ক্লাসগুলো দেখবেন, আপনাদেরই উপকার হবে। এখানেই থামছি আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।